ক্র্যাবড এজ অ্যান্ড ইউথ। এখানে ক্র্যাব শব্দের অর্থ হচ্ছে আনপ্লিজেন্ট অথবা ডিফিকাল্ট অথবা ওল্ড এজ, এটাকে বলা হয় ক্র্যাবড এজ অ্যান্ড ইউথ। এখানে এই কবিতার মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার কমপ্লিটলি ইউথকে গ্লোরিফাই করেছেন, বুঝছো? তোমাদের যে যৌবন অথবা যে ইউথ, এক কথায় যে এটাকে তিনি, এটার ভালো দিকগুলা এগুলাকে তিনি গ্লোরিফাই করার চেষ্টা করেছেন এই কবিতাটার মধ্যে দিয়ে। তাহলে দেখা যাক, আমরা শর্টলি একটু পড়ার চেষ্টা করি। এই কবিতাটাও মোটামুটি তোমার কঠিন নয়, সহজ একটা কবিতা, 11 লাইনের কবিতা। এটা তেমন গুরুত্বপূর্ণ না, এর আগের যেটা পড়ালাম ওইটা বেশি গুরুত্বপূর্ণ এটার চেয়ে, তারপরেও রিস্ক নিলাম না, উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা। দেখো, ক্র্যাবড এজ অ্যান্ড ইউথ ক্যানট লিভ টুগেদার। এখানে অ্যাকর্ডিং টু দ্য পয়েট, ওল্ড অ্যান্ড ইয়ং পারসনস ক্যানট লিভ টুগেদার, বিকজ তাদের জীবনের দৃষ্টিভঙ্গি, জীবনকে তারা কিভাবে দেখে, জীবনের কাছ থেকে তারা কি চায়, এই দুইটা কিন্তু দেখবা যে তোমার পয়েন্ট অফ ভিউ এবং তোমার বাবার পয়েন্ট অফ ভিউ, তোমার পয়েন্ট অফ ভিউ এবং তোমার নানার পয়েন্ট অফ ভিউ, এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হবে। একটা সময় তোমার বাবা যখন তোমার বয়সে ছিল তখন তার পয়েন্ট অফ ভিউ এবং তোমার পয়েন্ট অফ ভিউ এক ছিল, কিন্তু এখন সময়ের পরিক্রমায় তোমাদের দুইজনের কিন্তু দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই দ্য পোয়েট ইজ সেইং, So that's why the poet is saying that crabbed age and youth cannot live together. Old age and youth cannot live together happily because they are completely different. Youth is full of pleasance, age is full of care. তাহলে যখন মানুষ ইউথ থাকবে, তোমার মধ্যে যখন যৌবন থাকবে, তখন তুমি সব কিছুর মধ্যে একটা আনন্দ খুঁজে পাবা, সব কিছুর মধ্যে একটা আনন্দ খুঁজে পাবা। কিন্তু ওল্ড এজ মানে কি? ওল্ড এজ সবসময় তোমার কেয়ার খুঁজবে, সবসময় তার মধ্যে অ্যাংজাইটি কাজ করবে, সবসময় তার মধ্যে ট্রাবল কাজ করবে, সবসময় তার মধ্যে ওরি কাজ করবে। মনে করো তুমি কলেজে গেছো, যাওয়ার পরে তোমার বৃষ্টি আসছে, বৃষ্টি আসা, অথবা স্কুলে তুমি যখন ছিলা বৃষ্টি আসছে, আসার সাথে সাথে কি করতে তোমরা? যে হেড স্যারের রুমে গিয়ে অথবা তোমাদের যেই স্পোর্টস টিচার আছে তাকে, স্যার ফুটবল দেন, ফুটবল দেন, ফুটবল দেন, ফুটবল খেলবো। কিন্তু এই সেম জিনিসটাই যখন কোনো বৃদ্ধ মানুষের সাথে, তার মাথায় অনেক কিছু চিন্তা ভাবনা আসে না, ইস আমি আজকে যেতে পারছি না, লেট হয়ে যাচ্ছে, লেট হয়ে যাওয়ার পর স্যারেরা মনে হয় কি বলবে, অফিসে গেলে দেরি হবে, এসে হ্যান, তো অনেক চিন্তা ভাবনা তার মধ্যে কাজ করছে। তো কাজেই ইউথ ইজ প্লেজেন্ট অ্যান্ড এজ ইজ ফুল অফ কেয়ার। ইউথ ইজ লাইক সামার মর্ন, এজ ইজ লাইক উইন্টার ওয়েদার। এখানে ইউথ তার কাছে কেমন মনে হচ্ছে? ইউথ তার কাছে মনে হচ্ছে সামার মর্ন। তোমার ওই যে তোমার শ্যালাই কম্পেয়ার দি কবিতায় আমরা ওই সামারের কনসেপ্টটা কিন্তু বুঝেছি, কেন সামার সিজনটা তোমার ওই দেশের মানুষজনের কাছে কেন এত স্পেশাল। সেজন্য এটা নিয়ে আর ডিসকাস করছি না নতুন করে। তো সে বলছে ইউথ, আমাদের যে ইউথ, এটা আমার কাছে মনে হয় যেন সামারের মর্নিং, মানে মর্নিং, সামারের সকাল, কিন্তু এই যেন মনে হয় উইন্টার ওয়েদার। Youth is compared to beautiful summer morning because it is fresh, bright and cheerful. কিন্তু old age is compared to winter because it is cold, dull and unpleasant. কবির মতে ওল্ড এজের মধ্যে কোনো আনন্দ নাই, কোনো মজা নাই, কোনো কিছুই নাই। ইউথ লাইক সামার ব্রেভ। হ্যাঁ, তার কাছে মনে হচ্ছে ইউথ হচ্ছে একটা ব্রেভ সামার, সাহসিকতায় ভরপুর, সৌন্দর্যে ভরপুর, অ্যাট্রাকটিভে ভরপুর। কিন্তু তোমার উইন্টার কেমন? উইন্টার হচ্ছে বেয়ার। বেয়ার মানে কি? এই যে শীতের সময় কি হয়, চারদিকে একদম গাছপাতা সব ঝরে পড়ে যায় না, একদম নগ্ন একটা অবস্থা হয়ে যায়। তার কাছে মনে হচ্ছে এজটা এরকম। ইউথ ইজ লাইক বিউটিফুল সামার, হোয়াইল ওল্ড এজ ইজ লাইক উইন্টার হুইচ ইজ এমটি অ্যান্ড আনঅ্যাট্রাকটিভ। তার কাছে তার যৌবনকে মনে হচ্ছে সুন্দর একটা সামার, ব্রেভ সামার, এবং তোমার বৃদ্ধ বয়সে কেমন মনে হচ্ছে? একদম এমটি এবং আনঅ্যাট্রাকটিভ। ইউথ ইজ ফুল অফ স্পোর্ট, এইজ ব্রেথ ইজ শর্ট। তাহলে ইউতে কেমন মনে হয়? সব কিছু যেন ফুল অফ স্পোর্ট, তুমি সবসময় একটা উদ্দীপনায় ভরপুর থাকবা, তুমি হ্যাঁ উদ্দীপনায় ভরপুর থাকবে, তুমি সব কিছু ওই সময়টাতে একসেপ্ট করে নিতে পারবা। তোমার বন্ধু যদি বলে হ্যাঁ যে হচ্ছে চল 10 কিলোমিটার দূরে সাইকেল চালায় ঘুরতে যাব, হ্যাঁ অবশ্যই যাব, চল।
কিন্তু তোমার যখন 40, 45, 50 বছর বয়স হবে, এগুলাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না, তোমার শরীর তোমাকে পারমিট করবে না। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে এজ ইজ ব্রেথ ইজ শর্ট। এই সময়টাতে এসে তুমি এক্সস্টেড হয়ে যাও, তোমার জীবনের এখন ক্ষুদ্র একটা এনার্জি তোমার থাকবে। ওই পরিমাণ আর এনার্জি তোমার থাকবে না। ইয়ং পিপল এনজয়স গেম অ্যান্ড ফান, বাট ওল্ড পিপল বিকাম টায়ার্ড easily because they have little energy. তাদের মধ্যে সেই জীবনী শক্তিটা আস্তে আস্তে ফুরায় যায়। ইউথ ইজ নিম্বল শব্দের অর্থ হচ্ছে প্রচণ্ড পরিমাণ ফাস্ট, প্রচণ্ড পরিমাণ তোমার এনার্জেটিক। যখন যা বলা হবে তুমি একদম ঝাঁপায়ে পড়বে প্রত্যেকটা কাজে। ঠিক আছে, কিন্তু তোমার এইজ কেমন? এইজ হচ্ছে লেম, তুমি এইখানে দুর্বল হয়ে পড়বা, তুমি হাঁটতেও পারবা না ঠিক মতো। তাহলে বলা হচ্ছে ইউথ ইজ নিম্বল, এইজ ইজ লেম। ইয়ং পিপল আর অ্যাক্টিভ অ্যান্ড কুইক, বাট ওল্ড পিপল মুভ স্লোলি অ্যান্ড মে হ্যাভ ডিফিকাল্টি ইন ওয়াকিং। বলো দেখি, বুঝতে পারছো তোমরা? এখানে জাস্ট তিনি বৃদ্ধ বয়স এবং যৌবনের মধ্যে যে পার্থক্যগুলো সেগুলো তিনি এখানে দেখানোর চেষ্টা করেছেন। কারোর কোনো সমস্যা আছে? ওকে, তাহলে কারো কোনো সমস্যা নাই। ইউথ ইজ হট অ্যান্ড বোল্ড, এজ ইজ উইক অ্যান্ড কোল্ড। ইউথ ইজ হট অ্যান্ড বোল্ড, এই সময়গুলোতে তুমি ইউথের সময় তুমি প্রচণ্ড পরিমাণে এনার্জেটিক তুমি থাকবা। এই যে বললাম যে সব কিছু তুমি গ্রহণ করতে পারবা, সব কিছু অ্যাকসেপ্ট করার মতো তোমার মেন্টালিটি থাকবে, এবং তুমি বোল্ড, এবং এই সময়টাতে তোমার মধ্যে প্রচণ্ড পরিমাণ সাহস কাজ করবে। কিন্তু কিন্তু তোমার এইজ ইজ উইক অ্যান্ড কোল্ড, এবং এই সময় কি হবে? ওল্ড পিপল আর ফিজিক্যালি উইক অ্যান্ড ফিল কোল্ড। তার মধ্যে আস্তে আস্তে যে জীবনী শক্তি, এটা আস্তে আস্তে ফুরায় যেতে শুরু করে। ওকে, ইউথ ইজ ওয়াইল্ড অ্যান্ড এইজ ইজ টেম। তুমি ইউথ হচ্ছে একটা ওয়াইল্ড অ্যানিমেল, এটাকে কি সহজে তুমি কন্ট্রোল করতে পারবা? ওয়াইল্ড অ্যানিমেল তুমি কন্ট্রোল করতে পারবা না। কিন্তু এই যে ঠিক সেরকমই ইউথটা হচ্ছে এরকম ওয়াইল্ড, তোমাকে কন্ট্রোল করা সম্ভব নয়। তুমি ফ্রি থাকবা, তুমি অ্যাডভেঞ্চারাস থাকবা, তুমি কেয়ারলেস থাকবা, একদম ওয়াইল্ড তুমি থাকবা। কিন্তু ওল্ড এজে গিয়ে কি হবে? তুমি একদম টেম মানে কি? কোনো একটা পাখিকে যখন টেম করা হয়, সে একদম তোমার হচ্ছে আঙুলে আঙুলে ঘুরে বেড়াবে, তুমি যেটা বলবা সেটাই শুনবে। তো এই জিনিসটাই এভাবে হচ্ছে যে ওল্ড এজটা হচ্ছে টেম, তুমি এখানে কন্ট্রোল অবস্থায় থাকবা, তুমি কাম হয়ে যাবে, তুমি কোয়াইট হয়ে যাবে, তুমি কন্ট্রোলড হয়ে যাবা। ঠিক আছে, এজ আই ডু অ্যাভোর দি। অ্যাভোর শব্দের অর্থ হচ্ছে আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে চাই না, আমি তোমাকে ঘৃণা করি। ওল্ড এজকে সে বলছে আই ডু অ্যাভোর দি ইউথ, আই ডু অ্যাডোর দি। অ্যাডোর শব্দের অর্থ হচ্ছে আদর করা, আর অ্যাভোর শব্দের অর্থ কোনো কিছুকে প্রত্যাখ্যান করা। সে বলছে আমি ইউথ, তোমাকে আমি চাই না, সরি, আমি এই ওল্ড এজ আমি তোমাকে চাই না, কিন্তু ইউথ আমি তোমাকে আলিঙ্গন করতে চাই, তুমি সর্বদা আমার বুকে স্থান নিয়ে থাকবা। ও মাই লাভ ইজ ইয়ং। এখানে সে এখন তার হচ্ছে বিলাভেটের কথা বলছে, যে আমি যাকে ভালোবাসি, মাই লাভ, সেও ইয়ং, এই জন্য আমি ইউথকে পছন্দ করি। এজ আই ডু ডিফাই শব্দের অর্থ রিফিউজ করা, আমি তোমাকে গ্রহণ করতে চাই না, আমি চাই না তুমি আমার কাছে আসো। ও সুইট শেপার্ড হাইদি। এখানে সে বলছে দ্য পোয়েট সেজ দ্যাট হি চ্যালেঞ্জেস ওল্ড এজ, সে ওইটাকে চায় না, সে প্রত্যাখ্যান করছে। দেন হি টেলস দ্য ইয়ং শেপার্ড মানে সে মেষ পালন করে, টু হারি, মানে সে ওখান থেকে চলে যেতে বলছে, একজন শেফার্ডকে বলছে তুমি এখান থেকে চলে যাও, না হলে হয়তোবা বৃদ্ধ বয়স তোমাকে গ্রাস করে নিতে পারে। তো এখানে যদিও বা তিনি মানে মৌখিকভাবে তিনি ওল্ড এজকে তিনি প্রত্যাখ্যান করছেন, কিন্তু এখানে কিন্তু তিনি একটা ইউনিভার্সাল ট্রুথ বলছেন, যে যতই তুমি দৌড়াদৌড়ি করো, একটা সময় সময় তোমাকে বার্ধক্যের দিকে নিয়ে যাবে, তোমার যে পার্থিব সৌন্দর্য এগুলো কিন্তু একটা সময় হারায় যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এই কবিতার বিষয়বস্তু আর কি। তো এখন আমরা এটার প্রশ্নগুলো একটু পড়ি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে রাইট দ্য সামারি। Crabbed Age and Youth is short lyric poem by William Shakespeare that presents a clear contrast মানে কি, কে বলতে পারবা?
এনিবডি? কন্ট্রাস্ট? কন্ট্রাস্ট শব্দের অর্থ হচ্ছে তোমার পার্থক্য। এখানে আমরা দুইটার মধ্যে ডিফারেন্স দেখতে পাই, ইউথ এবং ওল্ড এজের মধ্যে একটা ডিফারেন্স আমরা দেখতে পাই। দ্য পয়েট সেজ দ্যাট দিস টু স্টেজেস অফ লাইফ আর কমপ্লিটলি ডিফারেন্ট অ্যান্ড ক্যানট লিড হ্যাপিলি টুগেদার। অ্যাকর্ডিং টু হিম, ইউথ ইজ ফুল অফ হ্যাপিনেস, এনার্জি, বিউটি, কারেজ অ্যান্ড এনজয়মেন্ট। তাহলে ইউথ কি? এগুলো সবগুলো দিয়ে ভরপুর, হ্যাপিনেস, এনার্জি, বিউটি, কারেজ, এনজয়মেন্ট। কিন্তু অন্যদিকে হোয়াইল ওল্ড এজ ইজ ফুল অফ ওরিস, উইকনেসেস, স্যাডনেস অ্যান্ড ফিজিক্যাল লিমিটেশন। এবং ওল্ড এজ কি থাকবে? তোমার মধ্যে ওরি কাজ করবে, তোমার মধ্যে উইকনেস কাজ করবে, স্যাডনেস কাজ করবে এবং ফিজিক্যাল লিমিটেশন, তুমি শারীরিক কিছু প্রতিবন্ধকতা তোমার মধ্যে তৈরি হয়ে যাবে। শেক্সপিয়ার কম্পেয়ার্স ইউথ টু এ ব্রাইট সামার মর্নিং অ্যান্ড ওল্ড এজ টু কোল্ড উইন্টার ওয়েদার। তিনি ইউথকে একটা সকালের একদম উজ্জ্বল সামার মর্নিংয়ের সাথে তিনি তুলনা করেছেন, এবং তিনি ওল্ড এজকে তুলনা করছেন উইন্টারের সকালের সাথে, হ্যাঁ, উইন্টার ওয়েদারের সাথে। হি অলসো টেলস দ্যাট ইয়ং পিপল আর অ্যাক্টিভ, ব্রেভ, অ্যাডভেঞ্চারাস, whereas old people are slow, weak and calm. Through these comparisons, the poet emphasizes that youth is the most joyful period of human life. In the final lines, Shakespeare openly declares that he hates old age and loves youth because his beloved is young. তার beloved যে young, এজন্য সে বলছে আমি ইউথকে আমি হচ্ছে ওল্ড এজকে প্রত্যাখ্যান করছি এবং ইউথকে গ্রহণ করছি, আমি ইউথকে ভালোবাসি। The poem ends with the poet asking a young shepherd to come quickly, showing his desire to remain close to young and love. Thus, the poem celebrates the beauty, vitality, and happiness of youth while presenting old age as a time of decline. তিনি ওল্ড এজকে একটা তোমার সময় শেষের ঘন্টা হিসাবে তিনি এখানে তুলে ধরেছেন, হ্যাঁ, টাইম অফ ডিক্লাইন। ইট অলসো রিমাইন্ডস রিডার্স দ্যাট ইউথ অ্যান্ড ওল্ড এজ আস দ্য ন্যাচারাল স্টেজ অফ লাইফ, ইচ উইথ ইটস ওন ক্যারেক্টার্স। প্রত্যেকের নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স আছে এবং এগুলোকে আমাদেরকে মেনে নিতে হবে। ওকে, দেন এখানে আমরা কি কি থিম পাচ্ছি? এখানে আমরা থিম পাচ্ছি হচ্ছে প্রথমত আমরা এই কবিতার প্রথম মেইন থিম হচ্ছে কন্ট্রাস্ট বিটুইন ইউথ অ্যান্ড ওল্ড এজ, এটা হচ্ছে একটা থিম। এবং আরেকটা থিম হচ্ছে টেম্পোরারি নেচার অফ ইউথ, ইউথের যে একটা টেম্পোরারি নেচার, এটা একটু পড়ি, দেখো। অলদো দ্য পোয়েম প্রেইজেস ইউথ, ইট অলসো রিমাইন্ডস রিডার্স দ্যাট ইউথ ডাজন্ট লাস্ট ফরএভার। তোমার ইউথ কিন্তু ফরএভার থাকবে না, হ্যাঁ, তোমার সৌন্দর্য, তোমার যে শক্তি, পেশি শক্তির কথা বলছে, এই পেশি শক্তিটা কিন্তু তোমার থাকবে না। এভরিওয়ান eventually grows old, and this is a natural part of life. Shakespeare also explores the theme of love by showing that the speaker loves youth because his beloved is young. তাহলে এখানে কিন্তু থিম অফ লাভও কিন্তু দেখানো হচ্ছে। তিনি বলছেন যে আমার বিলাভেড ইয়ং, এজন্য আমি ইউথকে পছন্দ করি। দ্য পোয়েম রিফ্লেক্টস দ্য রেনিশিয়েন্স অ্যাডমিরেশন ফর বিউটি, স্ট্রেংথ অ্যান্ড ভাইটালিটি। হ্যাঁ, এখানে কিন্তু রেনিশিয়েন্সের এটা একটা এজ। রেনিশিয়েন্স এক ধরনের টেন্ডেন্সি ছিল যে তারা বিউটি, তারা স্ট্রেংথ, তারা ভাইটালিটিকে তারা গ্লোরিফাই করতো, এবং এই কবিতাতে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে সে এখানে ইউথকে গ্লোরিফাই করেছে পুরা কবিতার মধ্যে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো টোন। এই কবিতার মধ্যে কি কি টোন আছে দেখো। এই কবিতার মধ্যে টোন আছে হচ্ছে কনস্ট্রাকটিভ, জয়ফুল, অ্যাডমায়ারিং। ওয়েট, এক মিনিট। ওকে, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এটার
এটা টোন হচ্ছে কনস্ট্রাকটিভ, টোন জয়ফুল, অ্যাডমায়ারিং, ইমোশনাল অ্যান্ড স্লাইটলি ক্রিটিক্যাল। এই কবিতার মধ্যে আমরা একটা গঠনমূলক থিম দেখতে পাবো, জয়ফুল দেখতে পারবো, অ্যাডমায়ার করছে, সে ইউথকে অ্যাডমায়ার করছে, ইমোশনাল অ্যান্ড স্লাইটলি ক্রিটিক্যাল, এখানে সে তোমার হচ্ছে ওল্ড এজকে এখানে সে ক্রিটিসাইজ করছে। সো দিস আর দ্য টোনস ইউজড ইন দিস পোয়েম। Through the poem, Shakespeare creates a sharp contrast between youth and old age. দুইটার মধ্যে সে এখানে পার্থক্য দেখিয়েছে। His language shows his language shows great admiration for youth and its qualities. He describes youth as beautiful, energetic, playful, brave and full of happiness. তিনি এখানে ইউথকে কিভাবে দেখিয়েছেন? তিনি ইউথকে এখানে একটা সুন্দর, এনার্জেটিক, প্লেফুল, ব্রেভ অ্যান্ড ফুল অফ হ্যাপিনেস হিসাবে তিনি দেখিয়েছেন। দিস ডেসক্রিপশনস ক্রিয়েট এ চিয়ারফুল অ্যান্ড লাইভলি টোন, প্রাঞ্চল একটি টোন এখানে দেখানো হয়। অন দ্য আদার হ্যান্ড, দ্য পয়েট ডিসক্রাইবস ওল্ড এজ অ্যাজ উইক, worried, cold and unpleasant. His criticism of old age gives the poem a slightly negative tone. In these final lines, the tone becomes more personal and emotional when the poet openly declares he hates old age and loves youth because his beloved is young. সে লাস্টে গিয়ে একদম পার্সোনাল হয়ে যায়, সে বলে যে আমার বিলাভেড হচ্ছে ইয়ং, দ্যাটস ওয়াই আমি ইয়ং এজটাকে পছন্দ করি, আমি ইয়ং এজটাকে ভালোবাসি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে পজিশন। এখানে পজিশন, এই কবিতার পজিশন কি? অবশ্যই এটা সাবজেক্টিভ, কারণ এখানে সে নিজস্ব দৃষ্টিভঙ্গি ইউথ এবং ওল্ড এজের প্রতি সে এখানে দেখিয়েছে, কাজেই এটা হচ্ছে সাবজেক্টিভ, সেই কথাগুলো তোমাদের এখানে বলতে হবে। ইজি। দেন ফিগার অফ স্পিচ, এই কবিতার মধ্যে কি কি ফিগার অফ স্পিচ আছে? দাদা, হ্যাঁ ক্র্যাবড এজ মানে কি ওল্ড এজ? হ্যাঁ, ক্র্যাব মানে হচ্ছে ওল্ড এজ, আনপ্লিজেন্ট। ক্র্যাব শব্দের অর্থ হচ্ছে আনপ্লিজেন্ট, যেটা সচরাচর প্লিজেন্ট নয়, যেটা সবসময় সচরাচর তোমার হচ্ছে আনন্দ ঘন নয়। হ্যাঁ, এখানে এই ক্র্যাব দ্বারা বোঝানো হচ্ছে ওল্ড এজকে, ক্র্যাবড এজ অ্যান্ড ইউথ। ওকে, দেন এখানে কি কি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? এখানে ফিগার অফ স্পিচ ব্যবহার করেছি আমরা হচ্ছে সিমিলি ব্যবহার করেছি, মেটাফোর ব্যবহার করেছি, অ্যান্টিথিসিস শব্দের অর্থ যেখানে আমরা তোমার ভিন্নতা দেখতে পাই, দুইটা ডিফারেন্ট জিনিসের যখন তুলনা করা হয় সেটাকে বলা হয় অ্যান্টিথিসিস। বুঝছো? গেল। তো এখানে আমরা অ্যান্টিথিসিস দেখতে পাবো, এখানে আমরা প্যারালেলিজম দেখতে পাবো। প্যারালেলিজম শব্দের অর্থ যখন কোনো একটা লাইন, কোনো একটা কবিতার মধ্যে বেশিরভাগ লাইনগুলাই একই গ্রামাটিক্যাল স্ট্রাকচার অথবা একই তোমার রাইম, একই রিদম ব্যবহার করে, তখন সেগুলোকে বলা হয় প্যারালেলিজম। ঠিক আছে? তো এটার মধ্যে আমরা প্যারালেলিজম দেখতে পাচ্ছি, এটার মধ্যে আমরা ইমেজারি দেখতে পাচ্ছি। একদম নোট করে ফেলাও এটার মধ্যে কোন কোন ফিগার অফ স্পিচ আছে। এটার মধ্যে সিমিলি আছে, এটার মধ্যে মেটাফোর আছে, এটার মধ্যে অ্যান্টিথিসিস আছে, এটার মধ্যে প্যারালেলিজম আছে, এটার মধ্যে ইমেজারি আছে। এই সবগুলো একটা ব্লেন্ড আমরা এই কবিতার মধ্যে দেখতে পাচ্ছি। ওকে, দেন জেনেরিক ফর্মে আমরা কি করব? জেনেটিক ফর্ম ঠিক মোটামুটি তোমার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মতো, এখানে ওই কবিতার সব কিছুই আমাদেরকে এখানে তুলে ধরতে হবে। ওইখানে টোন, ক্র্যাবডেজ, এখানে জেনেরিক ফর্ম এভাবে দিছি তোমাদেরকে, আমি কিন্তু আগে শিখাইছি, যখন জেনেরিক ফর্ম পাবা সেই খালি সিগুলা। তো এখানে জেনেটিক ফর্ম তোমাদের যখন কোশ্চেনগুলো আসবে, সেই জেনেটিক ফর্মের জায়গাতে তোমার একদম থিম, টোন, কি ধরনের পয়েম, এটার মধ্যে কি ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, এই সবগুলো তোমরা জেনেটিক ফর্মের মধ্যে দিবা। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা 7 নাম্বারটা দেখি, এটার এখন রাইম স্কিমটা কি। দেখো, দ্য রাইম স্কিম অফ ক্র্যাবড এজ অ্যান্ড ইউথ ইজ ABAB CDCD EFE. ABAB CDCD EFE. The poem follows a regular and musical rhyme pattern which gives a pleasant song-like rhythm. The first four line shows the rhyme scheme ABAB, next 4 line shows CDCD, and the last 3 lines EFE. তাহলে এভাবে আমরা এটার বের করে ফেলবো, রাইম স্কিমটা আমরা বের করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, তো আশা করছি তোমাদেরকে আজকে সকালে যে 2টা কবিতা পড়ালাম, তোমরা 2টা কবিতা বুঝতে পেরেছো। একদম দেরি না করে এই যে ক্লাসটা শেষ করার পরে এই 2টা কবিতা সুন্দর করে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই 2টার পিডিএফ, হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে পড়ে ফেলাও, এখনই পড়ে ফেলাও। এখন আমি পড়াই দিলাম তো এখন এই জিনিসটা তোমাদের মাথাতে আছে,
তো এখন বাজে হচ্ছে 11টা, মোটামুটি 12:30 পর্যন্ত এই জিনিসটা, এই ভিডিও 2টা দেখো অথবা তোমার পিডিএফ 2টা পড়ে ফেলাও, দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটা মিনিটও নষ্ট করিও না। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।